কালকে অ্যাকচুয়ালি তাদের যে মনোভাব আছিল অ্যাটেম্প টু মার্ডারের মনোভাব আছিল, তারা একটা সময় আমরা চেংদুলা করে গাড়ি পর্যন্ত নিয়ে যাইতে চাইছিল। তারপরে কোনো কারণে হয়তো সেই জায়গা থেকে আমি বাঁচিয়ে আইছি। পরিবেশ একটা মেয়ে আক্রান্ত হয়েছে, তোমরা তো মেয়েটারে বাঁচাইতে আসলা, এটারও চেষ্টা করছো না তোমরা। হে কইলে দেখো আমি আমার মদ বিক্রি করি, আমি অতটুকু জানি, আমার ওয়াইন শপ আমি জানি, বাকি ব্যাপার আমি জানি। আমি বলি আরে এটা কীরকম ঘটনা, আজকে তোমার দোকানের সামনে যদি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়, এটা কি তুমি দায়ী না? তুমি যেহেতু এটার সত্ত্বাধিকারী, তুমি মালিক, তুমি দায়ী না? এই কথা কোয়ার পরে তার কিছু স্টাফ আছে তারা উগ্র হয়ে উঠছে। রাত্র আনুমানিক 9টা নাগাদ আমরা একটা ছোটো বোন তার মাসির বাড়ির থেকে যাওয়ার পথে আমরা এখানে একটা রুবি ওয়াইন শপ করে একটা দোকান আছে, মদের দোকান, এটার সামনে গিয়ে আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পরে মানে তাইরে খুব বাজেভাবে ব্যবহার করছে যারা মদ খাইয়া আছেন এখানে। প্রায় এটা প্রত্যেক দিনেরই ঘটনা, ডেইলি মোটামুটি প্রায় 70-80টা ছেলে এখানে ওয়াইন শপের বাইরে বইয়া দাঁড়াইয়া বইয়া এবং গল্লির এখানে বাড়িঘর আছে এটার গল্লির মুখে বইয়া মদ্যপান করে। এটা ডেইলি রুটিন। এটা আমরা বারবারে তারে নিষেধ দেওয়া সত্ত্বেও কয়েকবার ইভেন কি আমরা এই এলাকাবাসীর তরফ থেকে ডিসি এবং আমার দাদাই ডিসির এখানে পর্যন্ত এটা নিয়ে কমপ্লেন দেওয়া হয়েছে। আর এরপরে এক্সাইজ সুপারিনটেন্ডেন্টের এখানে কমপ্লেন দেওয়ার পরেও আজ পর্যন্ত এটার কোনো সুরাহা হয়েছে না। প্রত্যেক দিন আপনারা মিডিয়া বাইরা দেখবেন, আপনারা তো এইদিকে আসা যাওয়া করুন, বিকাল হইলে সন্ধ্যার পরে এখানে এমন একটা আতঙ্কর সৃষ্টি হয়, কোনো মেয়ে লোক বা কোনো ভদ্রলোক এখানে যাওয়ার মতো পরিবেশ থাকে না। এই রাস্তা দিয়ে ওয়াইন শপ থেকে মদ বিক্রি লইয়া রাস্তার মধ্যে ওপেন খাওয়া দাওয়া শুরু হয়। আমরা বারবার ওয়াইন শপের মালিকরেও এটা নিষেধ দেওয়া সত্ত্বেও যে তুমি এগুলো যদি কন্ট্রোল করো, যদি কন্ট্রোল না করতে পারো, আমরা এই এলাকার একটা পরিবেশ নষ্ট হইতেছে। এতদিন যাবৎ কিছু কোনো সুরাহা পাইছি না। উল্টা দেখা যায় ওয়াইন শপের মালিক তার দলবল নিয়ে এখানে একটা সিন্ডিকেট তৈরি করছে, যেটা দেখা যায় কোনো সময় ওয়াইন শপ বন্ধ করার পরেও তারা মদ বিক্রি করে, এখানে রাত্র মদ বিক্রি হয়। আচ্ছা যাই হোক, আমরা এটা নিয়ে বারবার কালকে যে ঘটনাটা হয়েছে, আমরা একটা মেয়ে লোক এখানে আক্রান্ত হয়েছে, মনীষা দাস আক্রান্ত হওয়ার পরে তার কোনো রকম পান বাসায় আমার বাসাত গেছে। আমার বাসাত গিয়া আমারা কইল এরকম এরকম ঘটনা হয়েছে। আমরা তখন বোয়াতে আসলাম, এক জায়গার মধ্যে ঘরের মধ্যে বইয়া গল্প করতেছি। তখন আমরা আইছি, আয়া ভদ্রভাবে তারে ডাকিয়া বাইরে জিগাইছি যে ভাই এরকম যে হয়েছে, তোমরা বারবারে খোয়া সত্ত্বেও আয়া দেখছি একদম বিশাল পরিস্থিতি, কেন মানুষ ভিড়, কেন টুকটুকি বুকটি রাখিয়া ওপেন মদ্যপান করতেছে। আমরা কইলাম যে এতদিন খোয়া সত্ত্বেও আজকে এইভাবে আক্রান্ত হয়েছে, এরপরেও তুমি এটা ঠিক করলাই না, ব্যাপারটা কীটা? হে কইলে দেখো আমি আমার মদ বিক্রি করি, আমি অতটুকু জানি, আমার ওয়াইন শপ আমি জানি, বাকি ব্যাপার আমি জানি। আমি বলি আরে এটা কীরকম ঘটনা, আজকে তোমার দোকানের সামনে যদি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়, এটা কি তুমি দায়ী না? তুমি যেহেতু এটার সত্ত্বাধিকারী, তুমি মালিক, তুমি দায়ী না? এরপরে আমরা উপরে তারা দেখা যায় স্টাফ নিয়ে একটা গরম পরিস্থিতির এখানে সৃষ্টি করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমি তানাত ফোন করা হয়েছে, তানাত ফোন করছি যে আয়া দেখুন এই পরিস্থিতি দেখছি এখানে কন্ট্রোল দেওয়ার না, লগে লগে যে ব্যক্তির যে মহিলাটা হয়েছে আমি নিয়া থানার মধ্যে নিয়া কেস রেজিস্টার করিয়া দিছি। কেস রেজিস্টার করার পরেও এখান থেকে হুমকি দুমকি বেজান অন্তকর সুকান্ত, আমি রুবি ওয়াইন শপের স্বত্বাধিকারী। তো আমি রোজকার মতো গতকালকেও আমি প্রায় 9টা 15 থেকে 20-এর মধ্যে দোকানে গিয়ে ঢুকছি। নর্মাল অবস্থা আছিল, তখন দেখতে কোনো ইয়ে নাই। খালি আমার স্টাফের সঙ্গে তখন একজন কাস্টমারের একটু কথা কাটাকাটি হইতেছিল মনে হইল। তারপরে গিয়ে জানতে পারলাম তার বাকি লাগে। কইল যে আমরা পারতাম না বাকি দিতে। তখন যে মানুষটা আইছিল সুশান্ত, সেই মানুষটা কইল বাপিদা কই। তখন আমি ঠিক গেটটা খুলে ভিতরে ঢুকতে, হ্যাঁ আমি বাপিদা কও কিতা হয়েছে না, সুরজিৎ দায় পাঠাইছে, মানে সুজিত মানে সুরঞ্জিত দাস চৌধুরী। কিতার লাগি পাঠাইছে, তার বোতল লাগে, পয়সা নাই, এখন পয়সা দিতে পারতো না। তখন আমি তারে কইলাম যে পয়সা যেহেতু নাই তারে দিতে পারতাম না, আমিও দিতে পারতাম না, কারণ হে আমার কাছে আগেও বহুতবার নিয়ে গেছে, আজ পর্যন্ত একটা পয়সা পাইছি না, তা তুমি তারে কই দিও। তখন এই সঙ্গে সঙ্গে তারে ফোন লাগাইছে, লাগাইয়া কইছে বাপিদা দেয় না। তখন আমার কইলো বাপিদা আমি সুজিত কইতাছি, হ্যাঁ একটা বোতল দিয়ে দাও, পয়সা পাইবাই না। আমি বললাম ভাই এরকম পাইবাই না আশ্বাস দেওয়া চলতো না, তোমার সুবিধা অসুবিধায় আমি
তোমার আগেও দিছি না তা না, কিন্তু আজকের দিনে আমি তোমারে প্রত্যাখ্যান করলাম, কারণ আমার পক্ষে আর বাকি চালায় নিয়ে যাওয়াটা সম্ভব না। আমি তোমারে বাকি দিতে পারতাম না। তারপরে সে এই কথাটা যখনই শুনছে তেলে বেগুনে জ্বলিয়া উঠছে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করা শুরু করছে। শুরু করার পরে আমি ভাই কথা কর ফোনের মধ্যে আমি ফোনটা ওই সুশান্ত রায়ের হাতে সমঝাইয়া দিছি। তারপরে কী হয়েছে জানি না, তার কিছুক্ষণ পরে আমার মোবাইলে আবার ফোন করছে। ফোন করে সেই গালাগালি, সেই মানে বিচিত্র সব কথাবার্তা, গালাগালিটা যেটা আমি একটা ভদ্র ছেলে হইয়া মিডিয়ার সামনে এই ধরনের গালাগালি দিতে পারতাম না। কারণ আমার সমাজে অনেক ভালো ভালো ব্যক্তিত্বরা রয়েছে, তারা যদি আমার কাছ থেকে এইসব গালিগালাজ শুনে তাহলে আমার পরিচিতি সম্বন্ধে তারা ঘৃণা লাগবে। মানে অশ্রবকালীর বাইরে মানে কি বক্তব্য কে আছে? বক্তব্য হয়েছে কি আমি কেন দিলাম না তারারে, কেন বাকি দিতাম না, তুই কই আসস? আমি বলি ভাই আমি দোকানেই আছি, আইরাম দাঁড়া, তোর দম থাকলে কিচ্ছু করিলে, কালকে থেকে দোকান বন্ধ, দোকান ঘুরাই দিমু, জ্বালাই দিমু। আসলো জানলে গিয়া আপনারা নিশ্চয়ই দেখছেন, জানেনই কালকে কী করম। আর আমার দোকানটা ছোটো, তার মধ্যে আমি তখন চিন্তা করলাম যে আমি বারান্দায় দাঁড়াই থাকি। বারান্দায় দাঁড়িয়েছে ইন দ্য মেন টাইম তারা আইসে, নেতৃত্ব দিছে সুজিত দাস চৌধুরী সুরঞ্জিতে, সঙ্গে তার চালাচামুন্ডা নিয়া, তার নাম হলো গিয়া কি পাল, নামগুলো ভুলে যাই গিয়া, কি তার নাম আছে, পীযুষ পাল, ইয়াস পীযুষ পালাই আমার গলা ধরে ধাক্কা মারিয়া নামাইছে বারান্দার থেকে, নামাইয়া মাটিত ফলাইবার পরে আমারে যার পর নাই লাথি ঘুষি চর থাপ্পড় ইভেন দেন বাঁশ দিয়া মারছে, লাঠি দিয়া মারছে। শেষ পর্যন্ত তারা আমার পাশের দোকানে কোল্ড ড্রিঙ্কসের বোতল আছিল, সেই বোতল দিয়েও মারছে, যার ফলে আমার মাথা ফাটছে, স্টিচ হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। এখনও আমার চলতে ফিরতে অসুবিধা হওয়ার। কালকে অ্যাকচুয়ালি তাদের যে মনোভাব আছিল, অ্যাটেম্প টু মার্ডারের মনোভাব আছিল, তারা একটা সময় আমরা চেংদুলা করে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে চাইছিল। তারপরে কোনো কারণে হয়তো সেই জায়গা থেকে আমি বাঁচিয়ে আইছি। আমার প্রশাসনের কাছে একটাই কথা, আমি যেসব কথাবার্তা কইছি এই কথাগুলো একটাও বানানো কোনো কথা নাই, সব আমার ভিডিও ফুটেজ খুব ভালোভাবে যদি পর্যবেক্ষণ করে প্রশাসনে, এইখান থেকেই আমার উত্তরের সঙ্গে ফটোর সব আনসার মিলে যাইব গিয়ে। আমি প্রশাসনের কাছে আশা করি এরকম অসামাজিক মানুষগুলারে যাতে উপযুক্ত শাস্তি দেয়, ইমিডিয়েট শাস্তি দেয়। যদি এরকম কোনো সিসিটিভি ফুটেজও থাকে যে আমার মানুষ বা আমার পাবলিক তো মদ কিনাত হাজার হাজার যায়, আমি যদি মদ কিনাত গিয়া থাকি কোনো ফুটেজও থাকে, আমি আমার রাজনীতিক জীবন এবং যা আছে কইন তারে আমি সমঝাই দিব। এবং এই এলাকাতে আমি মদ কিনাত যদি যাই, আমি গেছি, আমার বিচার লইয়া যাওয়ার অধিকার কি আমার নাই? আমি একটা সমাজের প্রেসিডেন্ট, আমার মেয়ে আক্রান্ত হইব আর আমার ভাই বোনরা আক্রান্ত হইব, আমি গিয়া তারা জিগানের অধিকার কি আমার নাই? যদি আমি আমার রাইট জিগানিত গিয়া যদি কয় আমি মদ কিনাত গেছি, হে যদি কোনো সিসিটিভি ফুটেজও দেখাইতে পারে যে সুজিত দাস চৌধুরী এখানে মদ কিনাত গেছে বা কোনো ঝগড়াঝাটিত আছে, যদি দেখাইতে পারে তারা মারছে, কইন যা লাগে তার ভর্তুকি আমি দিব, আমি অন ক্যামেরাত কইতেছি। আর যদি আমার মহিলারা আক্রান্ত করিয়া থাকে, হের যদি কোনো থাকে, আমার মহিলার আক্রান্ত আমরা প্রমাণ করাইতে পারি, হে কিতা করতে, হে যাতে ওয়াইন শপ টার না করলে। দাদাগিরি গুন্ডাগিরি এখানে প্রায় সময় হ্যাঁ প্রায় করিয়া থাকে। যেরকম দুর্গাপূজা আইলে 1 লাখ টাকা দিলেই হোক, কীর্তন আইলে 2 লাখ টাকা দিলেই হোক, এই ধরনের দাদাগিরি এখানে সবসময় থাকে। তারপরে তো এই পূজা সেই পূজা এগুলো আছে। আমিও হিন্দু মানুষ, তারাও হিন্দু মানুষ, আমি আমার এক হিন্দুত্ব বজায় রাখতে গিয়ে যতটুকু করতে লাগে আমি পূজা আশ্রা সব কিছুর মধ্যেই সহযোগিতা করি। কিন্তু তারা সব সময় তার মধ্যে একটাই জিনিস থাকে যে মানে ডমিনেটিং করিয়া পয়সা আর্ন করতো। প্রথমে যখন ওয়াইন শপ খুলে সই জাল করিয়া নিয়ে ওয়াইন শপটা খুলছে, তার সই এটা নিয়ে কেস মামলা হয়েছে, ডিসি পর্যন্ত যাওয়া হয়েছে, এরপরেও কোনো আমরা সুরাহা পাইছি না। এ ঊর্ধ্ববর্তন কর্তৃপক্ষের কাছে গেলে টাকা পয়সা দিয়া এগুলো ম্যানেজ করে লাগে। এখানে আমার একটা জমি আছে, সবাই আমার পাশে একটা আমার জমি আছে। এই জমির পাশে প্রায় প্রতিদিন রাত্রেবেলা এখানে হচ্ছে ভিড় থাকে। এটা নিয়ে পাড়ার প্রতিবেশীরা আমার কাছে আসছিল, তাদের আগে জানিয়েছিল। তারা আমার একটা অ্যাপ্লিকেশন করেছে মন্ত্রী মহোদয়ের কাছে। মন্ত্রী মহোদয়কে দিয়ে আমি রিকমেন্ড করে আমি ডিসি মহোদয়ের কাছে পাঠিয়েছিলাম, জনগণ গিয়ে দিয়েছে। তারপর আমি 2-3 বার আমি ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি, এটা কেন উঠানো হচ্ছে না। ডিসি মহোদয় বললেন যে এটা
আমি দেখছি আইনের তরফে কী হচ্ছে। এটা অরিজিনালি ছিল এটা লাইলাপুর থেকে এখানে শিফটিং করে নেওয়া হয়েছে। তখন আমি ডিসি মহোদয়কে বললাম যে এটা তো লাইলাপুর থেকে হচ্ছে, এখানে কোনো মদের লাইসেন্স ইস্যু করা হয়নি এই জায়গাতে। যেহেতু লাইলাপুর থেকে এখানে এসেছে এটাকে রিমুভ করার জন্য, উনি আমাকে বললেন কে বা কারা তখনকার অনেকে এনওসি দিয়েছে, সেই এনওসি দেওয়ার পরিপ্রেক্ষিতে এখানে একটা ওয়াইন শপ হয়েছে। বর্তমানে যিনি এখানকার পঞ্চায়েতের সভাপতি সুরার দাস, আমি ওনার সাথে যোগাযোগ করেছি, উনি বলছেন আমরা কোনো দিই নাই কোনো এনওসি। তার আগে হয়তো কে বা কারা দিয়েছে, আমি জানি না সে ঘটনাটা। এই ব্যাপারে আমি ডিসি মহোদয়কে অনেকবার বলেছি। আমাকে যখন দোকানটা দিয়েছে তো লিগেলি দোকান দিয়েছে, আমি ইলিগাল বলছি না। আমি বলছি এটা রাত্রি 9টা 10টা পর্যন্ত এখানে প্রচুর 60-70টা বাইক থাকে, কোথা থেকে কে বা কারা আসে। আমি ডিসি মহোদয়কে এটা আমি বলেছি, আমি পুলিশকে আমি বলিনি, ডিসি কাছে বলেছি, যেহেতু ডিসি হচ্ছেন আমাদের জেলা প্রশাসন, উনি হচ্ছে হেড। এটা ধরুন আমি দুবার গেছি জেলা, একবার গেছি আমরা 17 ইয়েতে গেছিলাম, কোন মাসে 17 আগস্টে দেওয়া হয়েছে, তারপরে জুন মাসে আবার দেওয়া হয়েছে, 2023 মাসের জুনে আমি গিয়েছি। এখন কোনো অ্যাকশন নেওয়া হয়নি, এই জন্য এখন আছে ভাল তবিয়তে আছে। তো আমি বলবো না, যেহেতু সরকার লাইসেন্স দিয়েছে, লাইসেন্স প্রাপ্ত না অবৈধ কাজে আমি বলছি যে সরকার লাইসেন্স দিয়েছে, কিন্তু এখানে রাত্রি 10টা পর্যন্ত বাইক নিয়ে 70-80টা বাইক নিয়ে থাকে, এটা তো প্রশাসন দেখবে, এটা আমার দল দেখবে না। দোকানটা আমার মনে হয় উঠাই দেওয়াটাই ভালো, যেহেতু জনগণের দাবি আছে, কিন্তু মদের দোকান উঠতে পারছে, এটাই হলো গিয়া। দোকানটার ঠিক সামনে একটা স্কুল আছে, আর্ট স্কুল, এখানে ছোট একটা মন্দিরও আছে। আমি এটাও ডিসি মহোদয়কে বলেছি।